অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক উন্নয়নের জন্য তার সফর বললেন পররাষ্ট্রমন্ত্রী। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন। আজকে এরকম দিয়েছে টাকাটা জমা দিয়ে দেন, যখন সে টাকা জমা দেয় এরপর তার বলবেন আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। তোপের মুখে সড়ক বিভাগ উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন? ক্ষুব্ধ মন্ত্রী। ঢাকা সহ সারা দেশে আজ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার পরও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। প্রেস কনফারেন্সে হাতুড়ুর আশাবাদ, প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার প্রত্যাশা শান্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ঢাকা ওয়াশিংটন অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এবারের বাংলাদেশ সফর বলে জানালেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র এখন সামনের দিকে তাকাতে চায়, পেছনের দিকে নয় জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতাবিহীন নির্বাচন হোক। এ ধরনের অস্বস্তি খুবই স্বাভাবিক। পরে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিচার বিভাগে আছে। রায় যেন বাংলাদেশের পক্ষে আসে সে বিষয়ে সহযোগিতা করবে মার্কিন সরকার। সম্পর্ক উন্নয়নের জন্য ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রোক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প 2 দিনের বাংলাদেশ সফরে যে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সেটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছেন। তিনি আজকে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তারপরে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এবং তারপরে বেলা 4টার সময় ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এই সফরে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে কিন্তু তিনি সব গুরুত্বপূর্ণ নানা ইস্যু তুলে ধরেন। বিশেষ করে সবচেয়ে বড় শুরুতেই তিনি যেটি বলেন যে তার এই 2 দিনের সফরে তিনি আসলে বাংলাদেশের সঙ্গে যে আস্থার সম্পর্ক সেটি আসলে পুনর্নির্মাণ করতে এসেছেন, অর্থাৎ ট্রাস্ট বিল্ড করতে এসেছেন। তিনি শুরুতে এটি বলেন এবং বলেন যে গত নির্বাচনের আগে পরে বাংলাদেশের সঙ্গে এক ধরনের উত্তেজনা ছিল সম্পর্কে, বা টেনশন ছিল সম্পর্কে, অস্থিরতা ছিল। সেই সম্পর্ক কাটিয়ে উঠে নতুনভাবে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চান এবং সেই সম্পর্ক আসলে যে কোনো বন্ধু রাষ্ট্রের মধ্যে, গণতান্ত্রিক দুটি দেশের মধ্যে স্বাভাবিক বলেই কিন্তু তিনি তুলে ধরেন। এর পাশাপাশি
তিনি আরও বলতে চান যে পেছনের দিকে আর তারা ফিরে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র, সামনের দিকে সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সেই বিষয়টি তিনি তুলে ধরেন এবং এই সম্পর্ক জোরদারের ক্ষেত্রে তিনি নানা বিষয় তুলে ধরেন, কিভাবে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ থেকে ছাত্র নিয়ে যুক্তরাষ্ট্রে আরও বেশি নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের যে কিছু কঠিন ইস্যু আছে যেগুলোতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিছুটা অস্থিরতা তৈরি করে দেয়, সেইগুলো যেমন র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি, মানবাধিকার, শ্রমনীতি, এই শ্রমিক অধিকার, এসব ইস্যুতেও কিন্তু যুক্তরাষ্ট্র পজিটিভলি অর্থাৎ ইতিবাচকভাবে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে চায় বলে কিন্তু ডোনাল্ড লু জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের কর পরিশোধের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করবে, এই ধরনের কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীও ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেই এই ডোনাল্ড লুর সফরটি অত্যন্ত ইতিবাচক একটি সফর বলে কিন্তু বাংলাদেশও দেখছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডোনাল্ড লুর সফরের এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর আগে সচিবালয়ে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন লু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের ঢাকা সফরে এখন ব্যস্ত সময় পার করছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে আলোচনার বিষয়ে গণমাধ্যমের কাছে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন ডোনাল্ড লু। বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুদেশ একসঙ্গে কাজ করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও আর্থিক সহযোগিতাও অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা জানান তিনি। We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে অস্বস্তি ও ভূমিকা ছিল দুদেশের অভিন্ন ইস্যুতে তার কোনো প্রভাব পড়বে না। বলেন, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন সফররত ডোনাল্ড লু। জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরও কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল। ইলেকশনের ইয়াটা রেলিভেন্ট না এই সময় আলোচনা। কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যেসব প্রকল্প নেওয়া হবে সেক্ষেত্রে তৃণমূলের ক্ষতিগ্রস্ত মানুষ যেন উপকৃত হয় সে বিষয়ে জোর দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তাগিদ রয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। সরাসরি যেন তারা বেনিফিটেড হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভেতরে হাত পা ধরে বাইরে এসে ডোনাল্ড লুর বৈঠক নিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা ভিন্ন কথা বলছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দলটির নেতারা বলছেন, অনৈক্যের কারণে আন্দোলন পরিকল্পনা সফল হয়নি। দেশের দুঃসময়ে জনগণকে বাঁচাতে বৃহত্তর লড়াইয়ের ঘোষণা দেন বিএনপি ও সমমনা দলের নেতারা। ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে বৈঠক। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় নির্বাচনের আগের আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন যেমন করা হচ্ছে, তেমনি ঠিক করা হচ্ছে সামনের আন্দোলনের নতুন কৌশল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলের নেতারা বলেন, আন্দোলন সফল না হওয়ার অন্যতম কারণ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না হওয়া। ঘরে বসে পালিয়ে থেকে আন্দোলন হয় না বলেও মন্তব্য করেন তারা। আমাদের মধ্যে ইউনিটি নাই বলে, আমাদের ঐক্য নাই বলে, একে অপরের প্রতি বিশ্বাস নাই বলে, পরিষ্কার কথা। আমরা আসলেই হেরে যাইনি, বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। দলটির নেতারা বৈঠকে হাত পা ধরছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। আজকে ডোনাল্ড লুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিনোদ করার
করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে তাদেরই বিরোধিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রথম বৈঠকেই অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট, দুর্ঘটনা কেন? ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোঁড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কোথায়। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন না, আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেবেন না, আপনি চাইবেন তাদের কাছে সড়কের আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে কথা বলবেন, দেখতে পারবেন না। বিমা কোম্পানি আলাদা মোটা দাদা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে নেয়, 1 টাকাও ফেরত দেয়। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছে যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য তারা যে অংশ রাখুক, আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা এখনও উপেক্ষিত। আজ থেকেই নো হেলমেট নো ফুয়েল সারা দেশে কার্যকরের কড়া নির্দেশ দেন তিনি। ঘোষণা দেন ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের। নির্দেশ দেন লক্কর ছক্কর গাড়ি ডাম্পিংয়ের। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারের জারি করা মোটরযানের গতিসীমা নির্দেশিকা বাস্তবায়ন হলে সড়কে অকাল মৃত্যু কমবে বলে মনে করেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শহরের সড়কগুলোতে মোটরসাইকেলের গতিসীমা ঘন্টায় 30 কিলোমিটার করার নীতি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তিনি। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে মোটরযানের গতিসীমা নির্দেশিকা বিষয়ক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, শহরের সড়কগুলোতে মোটরসাইকেল গতিসীমা ঘন্টায় 30 কিলোমিটার নীতি বাস্তবায়ন হলে অকাল মৃত্যু কমবে। মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করায় সড়কে চলাচলের জন্য শিশু, নারী ও বৃদ্ধরা উপকৃত হবেন।
বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলের রাস্তায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কম গতিসীমা নির্ধারণ করেছে। বাংলাদেশের সড়কে অবকাঠামো ও ডিজাইন ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশি কোনোভাবেই যুক্ত নয় বলেও জানান সংবাদ সম্মেলনে। সড়ক নিরাপত্তার জন্য মোটরসাইকেলের গতির সীমা কমিয়ে দিয়েছে। বাংলাদেশেও অনুরূপভাবে গতিসীমা বাস্তবায়ন করলে রোড ক্র্যাশ ও প্রাণহানি কমানো সম্ভব হবে। তিনি আরো বলেন, সঠিক মনিটরিং সিস্টেম ও জনসচেতনতাই পারে সড়কে মৃত্যুর হার কমাতে। নারী ও বৃদ্ধরাও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে ৮ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। এদিকে ১.৫ বছরের মধ্যেই এমআরটি লাইন 6 প্রকল্পের ঋণের ৭৫ কোটি টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প, যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও ৪ ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই। পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুত জানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পাইছে। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে ৮ মিনিট থেকে ৫ মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। পিক আওয়ারে সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা, যার প্রায় ২০,০০০ কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের ৩ কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আমরা এই ১০ বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয় এটা সহ আসলটা শোধ করতে হয়, এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত ৬ দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবহন যে এই নগরে স্বস্তি এনেছে সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিনিয়ত নারী শিশুরা দুর্বিষহ পরিস্থিতি পার করছেন। তাদের সহায়তায় জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি আরও বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান জরুরি। জানান ২০৩০ সাল নাগাদ দেশের মোট শ্রমশক্তির ৫০% নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে বাংলাদেশ। বৈশ্বিক প্রেক্ষাপটে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 30 বৈশ্বিক সংলাপ শিরোনামে উচ্চ পর্যায়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে উপস্থিত ছিলেন 48টি দেশের প্রতিনিধি। উঠে আসে বিশ্বব্যাপী নারী ও শিশু তথা স্বাস্থ্য খাতে মানুষের বিভিন্ন চ্যালেঞ্জের দিকগুলো। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করতে বাংলাদেশের সময় প্রয়োজন আরও অর্ধযুগ। বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে
50-এ উন্নীত হবে। বৈশ্বিক এই প্ল্যাটফর্মে সরকার প্রধান স্বাস্থ্য খাতের উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরেন। জানান, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বৈশ্বিক অর্থায়ন নিশ্চিত জরুরি। আমরা আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বাংলাদেশ শান্তির পক্ষে উল্লেখ করে ইসরায়েলি আগ্রাসনে দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি নারী শিশুদের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘকে সরব হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। জলদস্যু মুক্ত হয়ে ফেরা নাবিকদের বাড়িতে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণ স্বজন ও এলাকাবাসীর। জিম্মিকালীন পুরোটা সময় সবাইকে উজ্জীবিত রাখেন ক্যাপ্টেন রশিদ। জলদস্যু মুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণের পাশাপাশি তৈরি করা হয়েছে বিশেষ খাবার। অপেক্ষারত ছোট্ট সন্তান সহ বাবা মা, স্বজন ও এলাকাবাসীর মুখে ফুটেছে হাসি। উৎকণ্ঠায় পার হয়েছে 2 মাসেরও বেশি সময়। এবার শুধু পরিবার নয়, অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে বিপদমুক্ত হয়ে ফিরেছে প্রিয় সন্তান। জড়িয়ে ধরে খুশির কান্না মায়ের। চট্টগ্রামের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা ছেলেকে কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন পুরো পৃথিবী। একইভাবে এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করেছে ছোট্ট সন্তান। ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। যখন দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তখন মনোবলটা অনেক বেশি বেড়ে যায় আর কি। মনে হয় যে না, আমি একা না, আমার সাথে পুরো বাংলাদেশ আছে। দীর্ঘ 64 দিনের ভয়ালো যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় বাবা ও মা বুকে জড়িয়ে নেন। এদিকে ইলেকট্রিশিয়ান কর্মকর্তা ফেনীর ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের পুরো পরিবারও আনন্দে আত্মহারা। পরিবারের কথা বারবারই মনের মধ্যে হইতো যে মনে এটাই শেষ দেখা। তখন মানে নিজে অগোচরে রুমে গিয়ে কানাকাটি করছি। যেহেতু ওরা আর্মস পাইরেটস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওদের সাথে মোকাবেলা করা। যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। জলদস্যু মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পেরে আনন্দিত অন্যান্য নাবিক ও তাদের স্বজনেরা। আমার কাছে গ্রামে আসছি, গ্রামের মাটিতে পা দেওয়া মাত্র অনেক ভালো লাগে। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। তার 1 মাস পর 13 এপ্রিল মুক্তিপণ নিয়ে 23 নাবিক সহ ছেড়ে দেওয়া হয় জাহাজটিকে। 14 মে জাহাজ নিয়ে চট্টগ্রামে ফেরেন নাবিকেরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এখনো ভিসা পাননি প্রায় 6000 হজ যাত্রী। এদিকে এখন পর্যন্ত ভিসা ইস্যু না করায় 6 এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া হজ যাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। পবিত্র কাবার পথে যাত্রায় মুসল্লিদের চোখে মুখে তৃপ্তির ছাপ। শেষ মুহূর্তে হজযাত্রীরা দেখে নিচ্ছেন মালামাল। ফ্লাইট ধরতে কেউ বা বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে। সবার চাওয়া একটাই, পাপ থেকে মুক্তিসহ বিশ্ববাসীর শান্তি কামনা। আল্লাহ যেন আমাদের হজকে সহজ করে দেয় এবং কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক দান চাচ্ছি। উদ্দেশ্য শুধু আল্লাহর নৈকট্য পাওয়া,
এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাক গুনাহ মাফ করবেন এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আল্লাহর ঘরে যাই আমরা তো অফ করতে পারবো, এই জন্য আমরা মনের দিক দিয়ে খুবই আনন্দিত। তবে ভিসা জটিলতায় এখনও প্রায় ৬,০০০ মুসল্লি। এদিকে ৬টি হজ এজেন্সি ভিসার আবেদন না করায় এজেন্সিগুলোকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। আর হজ কর্তৃপক্ষ বলছে যেসব এজেন্সি এখনো কোনো ভিসা ইস্যু করতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হজ কর্তৃপক্ষ। ৬,১৫৫টি ভিসা এখনো ওয়েটিং ফর ভিসা। আমরা যে কয়টি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে দেখছি, যে সকল এজেন্সি ভিসা এখনো পর্যন্ত তারা ভিসার ব্যাপারে তৎপর হননি, ইতিমধ্যে ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজকে 15 তারিখের মধ্যে তাদের শোকজে জবাব দিতে বলা হয়েছে এবং ভিসার ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে হজ যাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হজ যাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠাতে হুঁশিয়ারি করা হয়েছে। কোনো হজ যাত্রী কোরবানির কোনো অর্থ নিতে পারবে না। আমরা হজ ক্যাম্পে ডরমিটরিতে প্রত্যেকটা এজেন্সির কিন্তু আইডেন্টিফাই করছি, আমাদের এজেন্সি ওয়াইজ এবং ফ্লাইট ওয়াইজ ডরমিটরি নাম্বার দেওয়া আছে। যদি কোনো এজেন্সি এরকম জর্দা পরিবহন করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১৯,০০০-এরও বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে আগামী 12ই জুন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবে হজ করতে যাওয়া মুসল্লিদের সবচেয়ে উন্নত সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাপ্তাহিক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন বাদশাহ সালমান। একই সঙ্গে সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের স্বাগত জানান তিনি। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে যেতে শুরু করেছেন। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৩,২০২ জন হজ পালন করতে যাবেন। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১৯টি প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে কমিটির বৈঠক শেষে তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির ১০১,৯৪,০০,০০০ টাকায় ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল, কানাডা থেকে ১২৫,৪০,০০,০০০ টাকায় ৪০,০০০ মেট্রিক টন এমওপি ও সৌদি আরব থেকে ২২৮,৭০,০০,০০০ টাকায় ৪০ লাখ মেট্রিক টন ডিএমপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। $৯০০ কোটি টাকার খেলাপি নিয়ে টিকে থাকতে পারছে না ১০,০০০ কোটি টাকা সম্পদের মালিক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এটি একীভূত হচ্ছে সোনালীর সঙ্গে। খেলাপি বা অদক্ষতা নয়, ব্যাংকের শাখা বাড়িয়ে ব্যবসা করতে না পারা এবং ব্যাংকের সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত বলে দাবি কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিপর্যস্ত দুটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক বিএসবি ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বিএসআরএস একীভূত হয়ে গড়ে ওঠে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল, যার বাণিজ্যিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ৩ জানুয়ারি। কিন্তু ১.৫ দশকেও ঘুরে দাঁড়াতে পারেনি বছরের পর বছর ধুঁকতে থাকা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটি। অবশেষে এবার নিজেই একীভূত হচ্ছে সরকারি আরেক ব্যাংক সোনালীর সঙ্গে। কেন এমন পরিণত হলো শিল্প ঋণকে অগ্রাধিকার দেয়া বিডিবিএল এর? তথ্য বলছে আমানত ভালো অবস্থানে থাকলেও বিডিবিএল এর কোণঠাসার একটি কারণ ঋণ খেলাপিদের দৌরাত্ম্য। তবে শুধু কি খেলাপি ঋণ না অন্য কিছু ব্যাংকটিকে কোণঠাসা করেছে তা জানতে আমরা ব্যাংকটির বিস্তারিত জানার চেষ্টা করি। তথ্য উপাত্ত বলছে গ্রাহকের ৩,০০০ কোটি টাকার দায় ছাড়াই আইসিবিতে শেয়ার, বহুতল কয়েকটি ভবন সহ কয়েক একর জায়গা, দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, মূলধন রিজার্ভ সহ ব্যাংকটির বর্তমান সম্পদ রয়েছে ১০,০০০ কোটি টাকার। অন্যদিকে মোট খেলাপি ঋণ ৮৭২ কোটি টাকার বিপরীতে ব্যাংকটিতে বন্ধকি জমি রয়েছে ২,০০০ কোটি টাকা। সমৃদ্ধ সম্পদ আর স্বল্প পরিমাণ খেলাপি, এরপরও কেন আবারও মার্জারের পথে বিডিবিএল? উত্তর খুঁজতে আমরা ব্যাংকটির প্রধান কার্যালয়ে। এমডি জানান ভিন্ন কথা। ক্লাসিফাইড লোন আছে আর ৮৭২ কোটি টাকা। এই ৮৭২ কোটি টাকার এগেনস্টে তো গ্রাহকের যে বন্ধকৃত সিকিউরিটি সেটা তো আছেই, সেটা বাদ দিলেও কিন্তু অর্থাৎ আমাদের হিউজ মানে সিকিউরিটি রয়েছে, তেমনি রয়েছে পর্যাপ্ত প্রভিশন, পর্যাপ্ত আমাদের
ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট, এগুলো সব নেট অ্যান্ড ফিউয়েলের সাথে কম্পারেটিভ স্টাডি কম্পেয়ার করলে আমাদের এই ক্লাসিফাইড লোন কোনো প্রকারে আমাদের জন্য বার্ডেন নয়। ব্যাংকটির বিষয়ে জানতে কথা বলছিলাম শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু আহমেদের সঙ্গে। জানান 2010 সালে কমার্শিয়াল কার্যক্রমই দুর্নীতিগ্রস্ত করে বিডিবিএলকে। তারা ছোট থাকতে চায় না, তারা বড় হতে চেয়েছে। বা বড় হলে যেটা খারাপ দিক হতে পারে যে আপনি কমার্শিয়াল যে লোন দিচ্ছেন শর্ট টার্ম, এগুলো ক্লাসিফাইড যদি হয়েছে মার্চ হলে যে খেলাফিরা পার পেয়ে যাবে আমার মনে হয় না। আসল ব্যাপার হচ্ছে খেলাফিদেরকে ধরার জন্য ব্যাংকের সিনসিয়ারিটি থাকতে হয়, সিরিয়াসনেস থাকতে হয়। এদিকে সোনালী ব্যাংকের সঙ্গে মার্জ হলে সব সম্পদের মূল্য পর্যালোচনা করেই বিডিবিএল একীভূত হবে বলে জানিয়েছে ব্যাংকটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এবার ভোক্তা অধিকারের অভিযানে বেরিয়ে এলো থলের বিড়াল। সম্প্রতি তানভিজ বাই তনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশ প্লাজায় অভিযান পরিচালনার পর এবার সরবরাহকারী প্রতিষ্ঠানে লাখানি কালেকশনেও ভোক্তা অধিকারের হানা। সেখানেও উঠে আসে ব্যাপক অনিয়ম। পরে লাখানি কালেকশনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখেন তো এটা কার লাগবে, আপুরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন, এইটা অনেক সুন্দর। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন পোশাক বিক্রির প্রতিষ্ঠান সানভিজ বাই তনি। অফলাইন ও শোরুমে পোশাক বিক্রির মাধ্যমে রাতারাতি হয়ে ওঠেন সফল নারী উদ্যোক্তা। এর আগে নানান ইস্যুতে আলোচনা সমালোচনায় থাকলেও সম্প্রতি আলোচনায় আসেন প্রতারণার অভিযোগে। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশীয় পোশাককে পাকিস্তানি বলে বিক্রির অভিযোগ তোলেন এক ক্রেতা। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির শোরুমে অভিযান চালিয়ে সত্যতাও পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার জানায় পণ্য আমদানির বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা। এছাড়াও পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রিরও অভিযোগ ওঠে সানভিজ বাই তনির বিরুদ্ধে। পরে পুলিশ প্লাজার সেই আউটলেটটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। পরে দায় এড়াতে আরেকটি হোলসেলার প্রতিষ্ঠানের ওপর দায় চাপায় সানভিজ বাই তনি। সেই তথ্যের ভিত্তিতে এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা মার্কেটের লাখানি কালেকশনে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। সেখানেও গরমিল, বেরিয়ে আসে থলের বিড়াল। পাকিস্তানি দাবিকৃত পোশাকগুলো যাচাইয়ের সময় কিউআর কোড স্ক্যান করলে উঠে আসে বাংলা লেখা। পাকিস্তানি ড্রেস বাংলাতে লেখা থাকে নাকি? লাখানি কালেকশনও দেখাতে পারেনি কেনাবেচার বৈধ কাগজপত্র, বরং বেশ কিছু অনিয়মেরও অভিযোগ পায় ভোক্তা অধিকার। সানভিজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন। এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। তবে কাগজপত্রের অনিয়মের বিষয়টি মানতে নারাজ লাখানি কালেকশনের স্বত্বাধিকারী। সম্পূর্ণ মিথ্যা। কাগজ আছে আমার কাছে, কিছু কাগজ দিছি, আরো কাগজ দেব যেগুলি আমি ইম্পোর্ট করা এবং ওটার বিল অফ এন্ট্রি আছে, ভ্যাট ট্যাক্স দেওয়া আছে, ওগুলো কাগজ নিয়ে বলছেন ওটা যাই কালকে নিয়ে যাব। এ সময় সানভিজ বাই তনির কাছে কোনো পোশাক সরবরাহ করেননি বলেও দাবি করেন তিনি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু রোগী নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাজধানীতে 2019 সালের তুলনায় 2023 সালে 42,000 ডেঙ্গু রোগী কম ছিল বলে দাবি করেন মেয়র। সকালে মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। 2019 সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। 1,55,000 রোগী শনাক্ত হয়েছিল। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 2019 সালকেও ছাড়িয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরেই তিনি আমাদেরকে নিয়ে বসেছিলেন। আমরা এই বিষয়টি পরিষ্কার করেছি যে আমাদেরকে যে তথ্য দেয়া হয় এই তথ্যের মধ্যে সুষ্ঠু
বা পরিপূর্ণ তথ্য আমরা অনেক সময় বেশিরভাগ সময় পাই না, যার কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাজারজাত হলো রাজশাহীর আম। প্রথম ধাপে গাছ থেকে নামানো হলো গুটিজাত। বাগানেরা বলছেন এবার আবহাওয়া বৈরী থাকায় ফলন কম হয়েছে, তবে ভালো দাম পাওয়া নিয়ে আশাবাদী তারা। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী রাজশাহীতে গাছ থেকে নামানো হচ্ছে মৌসুমের প্রথম আম। শুরুতেই নামানো হলো গুটিজাত। তবে এবছর দেরিতে মুকুল আসায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের মাঝামাঝি অর্থাৎ আরও দিন বিশেক পর থেকে মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম। এজন্য অধিকাংশ বাগানে এখনো চলছে পরিচর্যা। খরার প্রবণতার কারণে আম একটু কম আসছে, পোকার আক্রমণ অনেক বেশি, এর জন্য আমরা পরিচর্যা করছি এখন। আর চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এবার আমের দাম কিছুটা চড়া হবে ইঙ্গিত বাগানীদের। আম ভালো দামে বিক্রি হবে। দাম ধরেন মোটামুটি 13, 14, 1500 দিবে। বিশেষজ্ঞরা বলছেন ভালো আম পেতে ক্রেতাদের ক্যালেন্ডার সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু ধারাবাহিকভাবে আসে বা পাকে, এই জন্য সময়গুলো ধারাবাহিকভাবে বুঝে সুঝে বেঁধে দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 19,602 হেক্টর জমিতে 2,60,315 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি ও অপরাধীরা। এই তালিকায় যেমন আছেন ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি, ঠিক তেমনি আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। দুবাই আনলকড নাম দেয়া এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। দুবাই সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি পর্যটকদের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হয়েছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন আকাশচুম্বী অট্টালিকার এই শহরটিতে। নান্দনিক শহরটি নিয়ে মঙ্গলবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তোলা বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও অপরাধীদের নাম। তালিকায় শীর্ষে আছে ভারত। দেশটির শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি থেকে শুরু করে প্রায় 30,000 মানুষের সম্পদ রয়েছে শহরটিতে। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে 22,000 পাকিস্তানি গোপন সম্পদের মালিক। এদের মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার পরিবারের সদস্যরাও। আছে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধানের নামও। প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে পাকিস্তানিরা সব মিলে প্রায় $1,100 কোটি সম্পদের মালিক। এছাড়া তালিকায় আছে চীন, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের নাম। আছে আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশের নাগরিকরাও। আরও রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ীর নামও। এই প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে দুবাই আনলকড। প্রকল্পে অংশ নিয়েছে 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। দুবাইয়ের ভূমি দপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্যপত্রের ভিত্তিতে এই অনুসন্ধান চালানো হয়েছে, যেখানে 2020 থেকে 2022 সাল নাগাদ বিভিন্ন ব্যক্তির মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে এসেছে। ফাঁস হওয়া তথ্যপত্র সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ বা C4ADS। পরে নরওয়ের সংবাদ মাধ্যম E24 এবং OCCRPর সঙ্গে তথ্য ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি। এই অনুসন্ধানী সাংবাদিকতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসও। কয়েক মাস ধরে এই অনুসন্ধান চালানোর পর প্রতিবেদন প্রকাশ করা হলো। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাসকিনকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। লিটনের অফ ফর্মেও বিকল্পের চিন্তা করেনি বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার আগে সংবাদ সম্মেলনে একথা জানান শান্ত। এদিন টিম ফটো সেশনে অংশ নেয় 15 ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে হাস্যোজ্জ্বল টিম বাংলাদেশ। যদিও টি-20-র অতীত আর বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না বেশি। এরপর আবার ঘরের মাঠে পরপর 2 সিরিজে হতশ্রী পারফরমেন্স আত্মবিশ্বাসের জায়গা কমিয়ে দিয়েছে আরও। আপাতত তাই বড় স্বপ্ন নয়, গ্রুপ পর্ব পার করাটাই টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। We have high expectation as players and the staff and as well as the fans and the country. The first step is to get through this difficult group stage. We are in a very strong group. Then we take
if we get through that one, that's the main target, first one, and then we'll take it from there. দলের পারফরমেন্সের মতো দুশ্চিন্তা তাসকিন আহমেদের চোট নিয়ে, যদিও আপাতত স্বস্তির খবর টাইগার শিবিরে। মেডিকেল টিমের বরাতে জানা গেছে বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ঢাকা এক্সপ্রেস। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন। তাসকিনের দুঃস্বপ্ন ইনজুরি হলেও লিটনের জন্য তা ব্যাটিং পারফরমেন্স। লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ওপেনারে বিশ্বাস রাখতে চাইছে নীতি নির্ধারকরা। তাই তো জিম্বাবুয়ে সিরিজে রান না পেলেও আগে থেকেই টিকিট নিশ্চিত ছিল এই ক্রিকেটারের। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে। বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে। প্রেস কনফারেন্স আর টিম ফটো সেশনের দিনেও অনুশীলন করেছে টাইগাররা। এদিন সকাল 10:30 থেকে প্রথম 1 ঘন্টা ফিটনেস আর ফিল্ডিং, এরপরে পরবর্তী 1 ঘন্টা জিম সেশনে ঘাম ঝরান শান্ত বাহিনী। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক উন্নয়নের জন্যই তার সফর, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন। আজকে রেজাল্ট দিয়েছেন, টাকাটা জমা দিয়ে দেন, যখন টাকা জমা দেয় এরপর তার বলবেন আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। তোপের মুখে সড়ক বিভাগ, উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন, ক্ষুব্ধ মন্ত্রী। ঢাকাসহ সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। এবং দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।